এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে সিটেট পেপার 2 এর জন্য ক্লাস 6 এর হিস্ট্রি এর চ্যাপ্টার 2 সম্পূর্ণ ডিটেলস পড়িয়ে দেব। তোমাদের পেপার 2 এর জন্য ক্লাস 6, 7, 8 এর হিস্ট্রি, পলিটি এবং জিওগ্রাফি সম্পূর্ণ থিওরি আমি তোমাদেরকে পড়িয়ে দিব, যাতে তোমরা পরীক্ষায় একদম ঠিকমতো সব অ্যান্সার করে আসতে পারো। তো তোমাদেরকে অবশ্যই থিওরি পড়তে হবে। যদি থিওরি না পড়ো, তোমরা সেভাবে বুঝতে পারবে না যে পরীক্ষার প্রশ্নগুলো কোন জায়গা থেকে এসেছে। কারণ একটি প্রশ্নের মধ্যেই দেখবে অনেকগুলো করে প্রশ্ন আছে। প্রতিটা প্রশ্নে ৩ থেকে ৪টি করে প্রশ্ন থাকে। সেখানে একটি প্রশ্নের উত্তর না জানলেই তোমাদের সেই প্রশ্নের পুরো প্রশ্নটাই অ্যান্সার ভুল হয়ে যাবে। তাই তোমাদেরকে অবশ্যই থিওরিটি পড়তে হবে। তোমাদের চ্যাপ্টার 1 আমি আগেই প্লেলিস্টে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। চ্যাপ্টার 2, আখের খাদ্য সংগ্রহ সে ভোজন উৎপাদন তক। এখানে দেখবে যে হাইলাইট করাগুলি আছে, সেই হাইলাইট করাগুলি তোমরা খাতায় নোট করে নিতে পারো। এগুলি বেশি ইম্পর্টেন্ট, এগুলি বারবার পরীক্ষাতে এসেছে। প্রথমে দেখো, মাত্র 150 साल पहले से रेल यात्रा शुरू की थी। 150 साल आगे रेल यात्रा शुरू হয়। आरंभिक मानव आखिर वो इधर उधर क्यों घूमते थे? इस उपमहाद्वीप में 20 लाख साल पहले रहा करते थे। आज हम उन्हें आखिरी खाद्य संग्रह के नाम से जानते हैं। भोजन के इंतजाम करने के विधि के आधार पर उन्हें इस नाम से पुकारा जाता था। आमतौर पर खाने के लिए वो जंगली जानवरों का शिकार करते थे, मछलियाँ और चिड़िया पकड़ते थे, फल मूल दाने पौधे पत्तियाँ अंडे इकट्ठा किया करते थे। প্রায় ২০ লক্ষ বছর আগে এই মহাদেশে মানুষের সন্ধান পাওয়া গিয়েছিল। এরা ছিল মূলত পশু শিকারী এবং খাদ্য সন্ধানী। এই খাদ্যের সন্ধানের জন্যই, স্থানান্তরে ভ্রমণ করার জন্যই এদেরকে কি বলা হতো? খাদ্য সন্ধানী মানুষ বলা হতো বা আখেটিক খাদ্য সংগ্রাহক বলা হতো। এরা কি করতো? এরা জঙ্গলে জঙ্গলে ঘুরতো, কি শিকার করতো, মাছ ধরতো, পাখি ধরতো, ফলমূল, বিভিন্ন রকম ডিম, এসব কি করতো তারা? জড়ো করতো। জড়ো করে তারা খাবার জন্য তারা এগুলি জড়ো করতো। তারপর কি লেখা আছে? आखिर एक खाद्य संग्राहक समुदाय के लोग एक जगह से दूसरी जगह पर घूमते रहते थे। এই আখেটিক খাদ্য সংগ্রাহক অর্থাৎ খাদ্য সন্ধানী লোকেরা কি করতো? এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো। কেন ঘুরে বেড়াতো? এখানে অনেকগুলি কারণ দেওয়া আছে, সেই কারণগুলো তোমাদের জেনে নেওয়া দরকার। এগুলি তোমরা খাতায় নোট করতে হবে না। তোমরা এগুলি বারবার বা ভিডিওটি বারবার দেখলেও তোমরা এর অ্যান্সার করতে পারবে। সব তো লেখা সম্ভব নয়। কেননা সিটেটের প্রশ্নে বেশিরভাগ যে গল্পের আকারে প্রশ্ন আসে, তোমাদের স্টেটমেন্ট আকারে যেহেতু প্রশ্ন আসে, তোমাদের এগুলি সব আগে ভালো করে জানতে হবে। पहला कारण क्या है? पहला कारण ये है कि अगर वो एक ही जगह पर ज़्यादा दिनों तक रहते तो आसपास के पौधे, फलों और जानवरों को खाकर समाप्त कर देते थे। इसलिए और भोजन की तलाश में इन्हें दूसरी जगह पर जाना पड़ता था। প্রথম কারণে কি আছে? প্রথম কারণে বলা আছে, যদি মানুষেরা এক জায়গায় বেশি দিন থাকে, তো সেখানকার ফলমূল, খাবার-দাবার তারা কি খেয়ে শেষ করে ফেলত। তাহলে খাবারের সন্ধানের জন্যই তারা সেই জায়গা ছেড়ে অন্য আরেকটি জায়গায় যেত। তাহলে সেখানে গিয়ে তারা আবার নতুন করে খাবার সন্ধান পেত। दूसरा कारण ये है कि जानवर अपने शिकार के लिए या फिर हिरन और मवेशी अपना चारा ढूंढने के लिए एक जगह से दूसरी जगह जाया करते हैं। इसलिए इन जानवरों का शिकार करने वाले लोग भी ইনকে পিছে পিছে যায়া করতে হোঁগে। সম্ভবত ধরা হচ্ছে দ্বিতীয় কারণ হিসাবে যে পশুরা কি করে? শিকারের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, বা হরিণরা কি করে? তাদের ঘাসের সংগ্রহের জন্য তারা আরেকটা জায়গা পরিবর্তন করে। সেক্ষেত্রে তাদের পিছনে পেছনে কি করে? যারা পশু শিকার করে, তারাও তাদের সেই পশুদের পিছনেই চলে যায়। ঠিক আছে? तीसरा कारण ये है कि पेड़ों और पौधे में फल फूल अलग अलग मौसम में आते हैं। গাছে কি হয়? একেক সময়ে একেক রকম বা একেক ঋতুতে একেক রকম ফল ফুল হয়। ঠিক আছে? इसलिए लोग उनकी तलाश में उपयुक्त मौसम के अनुसार अन्य इलाका में घूमते होंगे। তাই কি করে মানুষেরা? তাদের সন্ধানেই বা সেই ফল ফুলের সন্ধানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম ফল ফলে। তো এক জায়গায় ফল শেষ হয়ে গেলে অন্য জায়গায় যায়। সব জায়গার আবহাওয়া তো এক থাকে না। বিভিন্ন আবহাওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আ ফলমূল হয়। তো সেইখানকার খাদ্য সংগ্রহের জন্য তারা জায়গা পরিবর্তন করে। नेक्स्ट चौथा कारण ये है कि पानी के बिना किसी भी प्राणी को या पेड़ पौधे का जीवित रहना संभव नहीं होता, और पानी झीलों, झरनों तथा नदियों में ही मिलता है। कई नदियाँ और झीलों का पानी कभी नहीं सूखता। कुछ झीलों और नदियों में पानी बारिश के बाद ही मिल पाता है। इसलिए ऐसा झीलों और नदियों के किनारे बसने लगे हैं को बसे लोगों को सूखे मौसम में पानी की तलाश में इधर उधर जाना
पड़ता होगा। দেখবে সব জায়গায় তো সব নদীতে, সব পুকুরে জল থাকবেই না। কোনো নদী বা পুকুরের জল শুকিয়ে যায়। তো মানুষের জীবিত থাকার জন্য অবশ্যই জলের দরকার, বা গাছের জীবিত থাকার জন্য জল দরকার। জল ছাড়া তো গাছও বাঁচবে না, মানুষও বাঁচবে না। তাই কি হতো, কোনো জায়গায় যখন বা জল শুকিয়ে যেত, সেই জল শুকিয়ে যাওয়ার ফলে কি হয়? তারা অন্য জায়গায় যায়। অন্য জায়গায় যেখানে জল থাকে সেখানে আবার চলে যায়। ঠিক আছে? জলের খোঁজে তারা জায়গা পরিবর্তন করে। नेक्स्ट, आरंभिक मानव के बारे में जानकारी कैसे मिलती है? आर्किटिक खाद्य संग्रह अपने काम के लिए पत्थरों, लकड़ियों और हड्डियों की औजार बनाए हैं। इनमें से पत्थरों के औजार আজ भी বেঁচে है। পাথরের যে অস্ত্র এখনো আজও দেখা যায়। ঠিক আছে? তাদের নিজের কাজের জন্য কি করতো? আখেরি খাদ্য সংগ্রহকরা তারা কি করতো? নিজের কাজের জন্য পাথরের বা কোনো কাঠের কি করতো? হাড্ডি দিয়েও তারা অস্ত্র তৈরি করতো। फल फूल काटने, हड्डियाँ और मांस काटने तथा पेड़ों की छाल और जानवरों की ছাল উতারने के लिए किया जाता था। এই অস্ত্র দিয়ে তারা কি করতো? বিভিন্ন রকম ফলকে কাটার জন্য, মাংস কাটার জন্য, তারপরে বিভিন্ন রকম গাছের ছাল কাটার জন্য, পশুদের চামড়া খোলার জন্য বিভিন্ন রকম অস্ত্র ব্যবহার করতো। সেই অস্ত্রগুলো কি ছিল? পাথরের অস্ত্রে বেশি ছিল তাদের মধ্যে থেকে। लकड़ियाँ काटी जाती थी। लकड़ियों का उपयोग ईंधन के साथ-साथ झोपड़ियाँ और औजार बनाने के लिए भी किया जाता था। কাঠ কেটে তারা কি করতো? বিভিন্ন রকম কাঠ কেটে তারা সেই কাঠ দিয়ে তারা আগুনও জ্বালাতো এবং বিভিন্ন রকম অস্ত্রতেও ব্যবহার করতো। বিভিন্ন রকম অস্ত্র বানানোর জন্য তারা কাঠ ব্যবহার করতো। ঠিক আছে? এখানে ছবির মধ্যে দেখতে পারবে যে, এই দেখো এখানে একটা পশুর চামড়া, পশুর চামড়াটা কি দিয়ে ছুলছে? এই যে একটা পাথরের অস্ত্র দিয়ে। ঠিক আছে? এটাকে সূচল করে তারা এটা পশুর চামড়া খুলে নিত। ঠিক আছে? এই দেখো মাটিতে গর্ত করে কি করছে? মাটিতে গর্ত খুঁড়ে তারা গাছ রোপণ করছে। এটাও কি দিয়ে করতো? একটা পাথরের অস্ত্র দিয়ে। ঠিক আছে? মাটি খননের জন্য পাথরের অস্ত্র ব্যবহার করা হতো। এরপরে কি আছে দেখো, पूरा स्थल जहाँ पर आखिर खाद्य संग्रह के होने का प्रमाण मिले हैं। पूरा स्थल नदियाँ और झीलों के किनारे পায়ে গয়ে হে। পুরাস্থল কোন জায়গায় বলে? পুরাস্থল সেই জায়গায় বলে যেখানে বিভিন্ন রকম বস্তু বা বিভিন্ন রকম বাসনপত্র, অট্টালিকার মতো বস্তুর ধ্বংসাবশেষ পাওয়া যায়। সেই জায়গাকে বলা হয় পুরাস্থল। বিশেষ করে কোনো নদী বা ঝর্ণার পাশে এই পুরাস্থলগুলা পাওয়া যায়। पत्थर के उपकरण बहुत महत्वपूर्ण थे, इसलिए लोग ऐसी जगह ढूंढते रहते थे जहाँ अच्छे पत्थर मिल सके। দেখো পাথর দিয়ে বিভিন্ন রকম অস্ত্র তৈরি হতো, তাহলেই তাই জন্য তারা কি করতো? বিভিন্ন রকম যেখানে পাথরের সংগ্রহ বেশি আছে সেই জায়গাটা তারা খুঁজতো। এখানে দেখবে এই প্রশ্নটা বারবার এসেছে, ভীমবেটকা। ভীমবেটকা কোথায় আছে? মধ্যপ্রদেশে। ভীমবেটকা इस पुरास्थल पर गुफाएं वो कदराएं मिली है। उन्हें बारिश, धूप और हवाओं से राहत मिलती थी। ये गुफाएं नर्मदा घाटी के पास है। ভীমবেটকা পুরাস্থল কোথায় আছে? নর্মদা নদীর আশেপাশে। আর এরা এই গুফাটা কেন ব্যবহার করতো? এই গুহাটা ব্যবহার করতো বিভিন্ন রকম বৃষ্টি, তারপরে রোদ, হাওয়া থেকে বাঁচার জন্য। এই যে ভীমবেটকা গুহা। ভীমবেটকা গুহা কোথায় আছে? আধুনিক মধ্যপ্রদেশে। पूरा स्थल पूरा स्थल उस स्थान को कहते हैं जहां औजार, बर्तन और इमारतों जैसी वस्तुओं के अवशेष मिलती है। बाद में वो उन्हें वही छोड़ गया। जमीन के ऊपर, अंदर, कभी-कभी समुद्र और नदी के तल में भी পায়ে যেতে হয়। পুরাস্থল সেই জায়গা বলে যেখানে বিভিন্ন রকম বাসনপত্র, বস্তু, অট্টালিকা ধ্বংসাবশেষ সেই জায়গায় পাওয়া যায়, বা সেই জায়গায় কি করতো মানুষরা পরে সেখানেই সেই জিনিসগুলা ছেড়ে যেত। তার সেখানে জমির উপরে, কোনো জমির উপরে বা মাটি খনন করেও সেই বস্তুগুলা পাওয়া যেত, বা কোনো সমুদ্র বা নদীর তলেও সেই বস্তুগুলা পাওয়া যেত। कुंडल गुफा में आग के अवशेष मिली है। मतलब ये है कि আরম্ভিক লোক আগ লাগানা শিখ গয়ে থে। কুন্ডল গুফায় কি হয় যে এখানে আগুনের অবশেষ পাওয়া যায়, তাই দেখে মানুষ বুঝতে পারে যে প্রারম্ভিক সময়ে কি হতো, যে তারা আগুনের ব্যবহার শিখেছিল। आग का इस्तेमाल कई कारणों के लिए किया गया था। আগুনের ব্যবহার বিভিন্ন কারণের জন্য করা হয়, কি প্রকাশ के लिए, তারপরে কি মাंस भूनने के लिए और खतरनाक जानवरों के दूर आदि भगाने के लिए। বিভিন্ন রকম আলোর জন্য ব্যবহার করা হতো। তারপরে হচ্ছিল বিভিন্ন রকম কি আক্রমণাত্মক পশু, হিংসাত্মক পশু কি হতো তাদের থেকে বাঁচার জন্য এই আগুনের ব্যবহার করা হতো। আরম্ভিক কালকে পুরাপাষাণ কাল कहते हैं। আরম্ভিক সময়কে কি বলা হয়? পুরাপাষাণ কাল বা পুরাপাষাণ যুগ। दो शब्द पुरा यानी प्राचीन और पाषाण यानी पत्थर। पुरा माने की प्राचीन और पाषाण माने की पाथर बा पत्थर। पुरापाषाण काल 20 लाख साल पहले से 12,000 साल पहले के दौरान माना जाता है। পুরাপাষাণ কালের সময় কত? 20 লাখ সালের আগে থেকে 12,000 সালের আগ পর্যন্ত। इस काल को भी 3 भागों में विभाजित किया गया है। আরম্ভিক, মধ্য এবং উত্তর পুরাপাষাণ যুগ। এই পুরাপাষাণ কালকে কয়ভাবে ভাগ করা যায়? আরো 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কাল? আরম্ভিক, মধ্য এবং উত্তর পুরাপাষাণ কাল। ঠিক আছে?
मानव इतिहास की लगभग 99% কাহিনী इसी काल के दौरान ঘটিত हुए। মানব ইতিহাসের 99% ঘটনাই এই সময় ঘটেছিল। ঠিক আছে? जिस काल में हमें पर्यावरण बदलाव मिलते हैं उसे मेसोलिथ यानी मध्यपाषाण युग कहते हैं। যখন কি পরিবেশের মধ্যে বদল আসে সেই সময়টাকে কি বলা হয়? মেসোলিথ বা মধ্যপাষাণ যুগ। इसका समय लगभग 12,000 साल पहले से लेकर 10,000 साल पहले तक মানা গয়া है। অর্থাৎ খ্রিস্টপূর্ব 12,000 থেকে 10,000 বছর পর্যন্ত। ঠিক আছে? नेक्स्ट এখানে কি আছে দেখো, इस काल के पाषाण औजार आमतौर पर बहुत छोटे होते थे। इन्हें माइक्रोलिथ यानी लघु पाषाण कहा जाता है। এই সময় বাসনপত্র বা জিনিসপত্রগুলো কি ছিল? একদম ছোট ছোট, তাই এগুলো কি বলা হয়? মাইক্রোলিথ বা লঘু পাষাণ বলা হতো। ঠিক আছে? इन औजारों में हड्डियां या लकड़ियां के मोटे लगे हंसिया हंसिया और আড়ি जैसे औजार मिलते थे। এই সময় যেসব অস্ত্র ব্যবহার করা হতো সেই অস্ত্রগুলোর মধ্যে হাড্ডি বা কোনো কাঠের দিয়ে বানানো হাতল থাকতো এরকম লাগানো। नेक्स्ट अगले युग की शुरुआत लगभग 10,000 साल पहले से होती है। इसे নবপাষাণ যুগ कहा जाता है। এরপর নবপাষাণ যুগটা কোন সময়কে বলা হয়? খ্রিস্টপূর্ব 10,000 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত। बदलती जलवायु लगभग 12,000 साल पहले दुनिया की जलवायु में बड़े बदलाव आए और गर्मी बढ़ने लगी। আজকে থেকে 12,000 সালের আগে কি হতো? জলবায়ুতে অনেক রকম পরিবর্তন আসে এবং গরম বাড়তে থাকে। साथ ही इस काल में मछली भी भोजन का महत्वपूर्ण स्रोत बन गई। नेक्स्ट खेती और पशुपालन की शुरुआत। সেরকম কিছু নেই, এখানে কি আছে দেখো, তোমাদের একটু মোটামুটি পড়ে দিচ্ছি, সেই গল্পটা তোমাদের জানা থাকলো। इसी दौरान उपमहाद्वीप के भिन्न भिन्न इलाकों में गेहूं, जौ और धान जैसी अनाज प्राकृतिक रूप से उगने लगे थे। মানে প্রাকৃতিকভাবেই এই উপমহাদ্বীপে কি হয়? ভিন্ন অনেক রকমের ফসল যেমন গম, যব, ধান এগুলি प्राकृतिकভাবে उत्पन्न होते থাকে। ये भी सीखने लगे होंगे कि ये अनाज कहाँ उगते थे और कब पककर तैयार होते थे। ऐसा करते करते लोगों ने इन अनाजों को खुद पैदा करना सीख लिया होगा। इस प्रकार धीरे धीरे वो কৃষক बन गए। তারপরে দেখলো যেগুলো প্রথমে তো প্রাকৃতিক রূপেই এই ধান, গম, যব চাষ হতো। তারপরে ওরা কিভাবে এসব চাষ করা যায় সেসব পদ্ধতি ওরা শিখতে লাগলো। ঠিক আছে? শেখার পরে ওরা কৃষক তৈরি হয়ে গেল। তারা এক এক করে সবাই কৃষক হয়ে গেল। लोगों ने अपने घरों के आसपास चारा रखकर जानवरों के आकर्षित कर उन्हें पालतू बनाया होंगे। सबसे पहले जिससे जंगली जानवर को पालतू बनाया गया हो वो कुत्ते का जंगली पूर्वज था। धीरे धीरे लोग भेड़, बकरी, गाय और सुअर जैसे जानवरों को अपने घरों के नजदीक आने से उत्साहित करने लगे। প্রথমে সবার প্রথমে কুকুরকে তারা লালন পালন করেছিল। তারপরে কি পোষ মানায় কাকে? তারপর ভেড়া, ছাগল, গরু, শূকর এদেরকে পোষ মানাতে থাকে। সবার প্রথমে তারা কুকুরকে পোষ মানায়। নেক্সট ঘরেলুকরণ की प्रक्रिया। এখানে সেরকম কিছু নেই, তাও 2-4 পয়েন্ট আমি হাইলাইট করে দিয়েছি। এমনি মোটামুটি পড়তে পারো, সেরকম দরকার নেই এখানে। पौधों के बीज जो को संभल कर रखा जाता था ताकि फिर से उगाने के लिए उन्हें गुण सुरक्षित रह सके। গাছের বীজকে ঠিকভাবে রাখা হতো, কেননা এর পরের বছর যখন আবার সেই বীজকে রোপণ করা হবে তখন তার গুণ নষ্ট হয়ে গেলে সেই বীজ থেকে আর গাছ বেরোবে না। তাই তারা সেই বীজকে খুব ভালো করে রেখে দিত। जंगली जानवरों की तुलना में पालतू जानवरों के दांत और सींग छोटे होते थे। জঙ্গলের যে পশুরা আছে তাদের থেকে যেসব আমরা পশুপালন করা হয়, যেসব ঘরে বা গৃহপালিত পশুদের দাঁত আর শিং অনেক ছোট থাকে। ঠিক আছে? कृषि के लिए अपनाई गई सबसे प्राचीन फसलों में गेहूं तथा जौ आते हैं। उसी तरह सबसे पहले पालतू बनाए गए जानवरों में कुत्ते के बाद भेड़, बकरी आते हैं। কৃষির জন্য সবথেকে প্রথম ফসল কোনটি যেটি চাষ করা হয়? গম আর যব। ঠিক সেই মতনই পশুপালনের জন্য বা কোন পশুকে প্রথম পালন করা হয়? কুকুরকে। এরপরে কি কি এরপরে কোন পশুকে পালন করা হয়? এরপরে পালন করা হয় ভেড়া, ছাগল এদেরকে। এক নবীন জীবনশৈলী। এখানে কিছু নেই। এখানে যে তুমি চাষ করার বিভিন্ন রকম পদ্ধতি। মানে একটা ফসল চাষ করতে অনেক রকম পদ্ধতি অবলম্বন করা হয়। খুব সহজে এটা হয়ে যায় না। তার জন্য দীর্ঘ পরিশ্রম দরকার পড়ে। বীজ হবে, বীজ থেকে কি হয়? গাছ হবে, গাছ থেকে ঠিক করে সুরক্ষা করতে হবে। এখানে দেখো কি লেখা আছে, पौधे के बीज को बोकर देखें तुम पाओगे कि इससे विकसित होने में कुछ समय व वक्त लगता है। বীজ মাটিতে পুঁতলে কি হয়? সঙ্গে সঙ্গে হয়ে যাবে না, একটু সময় লাগে। इसमें कुछ दिन, महीने या फिर साल तक लगता है। মানে 1 বছর লাগতে পারে, 1 মাসও লাগতে পারে বা কিছু দিনও লাগতে পারে। इसलिए जब लोग पौधे उगाने लगे तो उनके देखभाल के लिए उन्हें एक ही जगह पर लंबे समय तक रहना पड़ता था। তাই কোনো মানুষ যখন
ফসল ফলায় তখন সেইখানেই তাকে থাকতে হবে। ১ বছরের জন্য মিনিমাম থাকতে লাগবে বা কিছু মাসের জন্য থাকতে হবে। কারণ ফসল উৎপাদন করার জন্য বিভিন্ন রকম প্রসেসের উপর দিয়ে যেতে হয়। ফসল পাকার জন্য কিছু সময় দিতে হয়। তার আগে তোমাদের জমিটা চাষ করতে হবে, ফসল কাটতে হবে। এসব বিভিন্ন রকম প্রসেস করার পরেই আমরা সেটাকে খাদ্য হিসেবে গ্রহণ করতে পারি। এরপরে কি আছে দেখো, पुरातत्वविदों को शुरुआती कृषकों और पशुपालकों के होने के साक्ष्य मिली है। सबसे महत्वपूर्ण पश्चिमोत्तर क्षेत्रों में आधुनिक कश्मीर है और पूर्वी तथा दक्षिण भारत में পায়ে গয়ে হে। পুরাতত্ত্ববিদদের কৃষক এবং পশুপালকদের থাকার প্রমাণ মেলে। সবথেকে গুরুত্বপূর্ণ আধুনিক কাশ্মীর, পূর্বী তথা দক্ষিণ ভারত, পূর্ব দক্ষিণ ভারতেও এদের প্রমাণ পাওয়া যায়। ठीक है। वास्तव में ये निर्दिष्ट स्थान कृषक और पशुपालक की बस्तियां थी या नहीं, ये जांचने के लिए वैज्ञानिक खुदाई में मिली पौधों और पशुओं की हड्डियों से नमूना अध्ययन करते हैं। যখন কোনো জায়গার খনন করা হয়, খনন করার পর সেখানে বিভিন্ন রকম পশুর হাড্ডি, তারপরে ছিল বিভিন্ন রকম গাছের অবশেষ, এ দেখে বোঝা যায় যে সেখানে কৃষক ছিল বা সেখানে পশুপালক ছিল। জেলে হুয়ে अनाज के दानों के अवशेष है, সেখানে পোড়া ফসলের অবশেষও পাওয়া গিয়েছিল। इस तरह हमें पता चलता है कि इस उपमहाद्वीप के विभिन्न भागों में बहुत सारी फसलें उगाई जाती रही होगी। এইভাবে আমরা বুঝতে পারি যে এই উপমহাদ্বীপে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফসল ফলানো হতো এবং বিভিন্ন লোকেরা পশুপালন করতো। ঠিক আছে, খনন কার্যের ফলে পুরাতত্ত্ববিদরা এসব জানতে পারে। স্থায়ী জীবন কি ওর বুরঝাম, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্টস, তোমরা এটা খাতায় নোট করে নিবে। বুরঝাম বর্তমান কাশ্মীর में है। বুরঝাম কোথায়? বর্তমান কাশ্মীরে বুরঝাম। लोग गड्ढे के नीचे घर बनाते थे। গর্তের নিচে ঘর বানায়, একে কি বলা হয়? गर्तवास कहा जाता है। एके गर्तवास বলা হয়। इनमें उतरने के लिए सीढ़ियाँ होती थी, इससे उन्हें ठंड के मौसम में सुरक्षा मिलती होगी। এই নিচে গর্ত থাকার জন্য তারা সিঁড়ি দিয়ে নিচে নামে। কেন এই ঘরগুলো কেন বানানো হয়? ঠান্ডার সময় এই ঘরগুলোতে তারা ঠান্ডা থেকে বাঁচতে পারে। ঠিক আছে? नेक्स्ट, নবপাষাণ युग के पुरास्थलों से कई प्रकार के मिट्टी के बर्तन मिले हैं। নবপাষাণ যুগে পুরাস্থল থেকে কি অনেক রকম মাটির বাসনপত্র পাওয়া যায়। कभी कभी इन पर अलंकरण भी किया जाता था। এই মাটির যেই ঘট বা কলসি, এখানে বিভিন্ন রকম ছবিও আঁকা থাকতো বা এখানে বিভিন্ন রকম অলঙ্করণও করা থাকতো। उपयुक्त चीज़ों के रखने के लिए किया जाता था। ধীরে ধীরে লোক বর্তনों का प्रयोग खाना बनाने के लिए भी करने लगे। প্রথমে কি জিনিসপত্র রাখার জন্য বানানো হতো, তারপরে কি হয় এই বাসনপত্রগুলোকে তারা খাওয়ার জন্য, তারপরে বিভিন্ন রান্না করার জন্য ব্যবহার করতো। चावल, गेहूँ तथा दलहन जैसे अनाज अब आहार के महत्वपूर्ण हिस्सा बन गए। চাল, গম এসব কি হতো? এসব খাবারের গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল তখন। साथ साथ अब लोग कपड़े भी बुनने लगे। কাপড় তখন বুনতো তারা। इसके लिए कार्पास जैसे आवश्यक पौधे उगाए जा सकते थे। তখন কি কার্পাসও উৎপাদন করা হতো। नेक्स्ट, मेहरगढ़ में जीवन मृत्यु। मेहरगढ़ ईरान जाने वाले सबसे महत्वपूर्ण रास्ता बुलंदर के पास एक हरा-भरा समतल স্থান है। ইরান যাওয়ার রাস্তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পথ বুলন্দর, ওখানে একটা সমতল স্থান। मेहरगढ़ संभवतः वो स्थान है जहाँ के स्त्री पुरुष इस इलाके में सबसे पहले जो गेहूँ उगाना और भेड़ बकरी पालना শেখা। মেহেরগড় সেই জায়গা যেখানে স্ত্রী পুরুষ একসঙ্গে তারা কি করে? গম এবং যব চাষ করে এবং ভেড়া এবং ছাগল পালন করে বা পোষ মানায়। जानवरों की हड्डियां मिली। मेहरगढ़ सभ्यताয় কি হয়? जानवरों हड्डियाর অবশেষ पावा जाए। हिरन तथा सुअर जैसे जंगली जानवरों तथा भेड़ और बकरिया की हड्डियां है। হরিণের হাড্ডি পাওয়া যায়, শূকরের হাড্ডি পাওয়া যায়, বিভিন্ন রকম জঙ্গলি জানোয়ারের হাড্ডি পাওয়া যায়। তথা ভেড় और बकरिया की हड्डियां भी मिली। ভেড়, ভেড়া এবং ছাগলেরও হাড্ডিও পাওয়া গিয়েছিল। ঠিক আছে। मेहरगढ़ में इसके अलावा चकोर तथा आयताकार घरों के अवशेष मिले हैं। চারকোনা বা আয়তাকার ঘরের অবশেষ পাওয়া যায় মেহেরগড় সভ্যতায়। এই প্রশ্নটা মনে রাখবে যে কোন সভ্যতায় চারকোনা এবং আয়তাকার ঘরের অবশেষ পাওয়া যায়? মেহেরগড় সভ্যতায়। প্রত্যেক ঘর में 4 या उससे ज़्यादा कमरे थे। প্রত্যেকটা বাড়িতে কি থাকতো? 4 টা করে ঘর থাকতো বা তারও বেশি ঘর থাকতো, যাদের মধ্যে কিছু ঘরকে ভান্ডারগৃহ হিসেবে ব্যবহার করা হতো। এখানে দেখো, মৃত্যুকে বাদ मृतक के संगे संबंधी उससे सम्मान जताते हैं। लोगों की आस्था है कि मृत्यु के बाद भी जीवन होता है। লোকের বিশ্বাস ছিল যে মৃত্যুর পরেও একটা জীবন আছে। इसलिए कब्रों में मृतकों के साथ कुछ सामान भी रखे जाते थे। এর জন্য কি হয়? মানুষ মারা যাওয়ার পরেও কবরের মধ্যে কিছু জিনিসপত্র রাখা হতো। ঠিক আছে? এরকমই কি একটা, এই দেখো, এটা একটা কবর। এখানে কি রাখা আছে? একটা দেখবে ছাগলের
কঙ্কাল এখানে দেখতে পাবে তোমরা। एक कब्र में एक मृतक के साथ एक बकरी को भी दफनाया गया था। संभवत उसे परलोक में मृतक के खाने के लिए रखा गया होगा। ঠিক আছে? এখানে একটা দেখবে ছাগলের অবশেষ পাওয়া গেছে এই একটা কবরের মধ্যে। সম্ভবত তার খাওয়ার জন্য এটা রাখা হচ্ছে। এসব মেহেরগড়ের লোকেরা বিশ্বাস করত। ঠিক আছে? এখানে এটা মোটামুটি শেষ হয়ে গেছে। আর লাস্টে কয়টা তিথি আছে এটা মনে রাখবে। মধ্যবর্ষণ যুগ 12,000 থেকে 10,000 साल পর্যন্ত, খ্রিস্টপূর্ব 12,000 থেকে 10,000 साल পর্যন্ত। ठीक है? बसने की प्रक्रिया का आरंभ लगभग 12,000 साल से पहले, नववर्षण युग के आरंभ 10,000 साल पहले और मेहरगढ़ की बस्ती का आरंभ लगभग 8,000 साल पहले। মেহেরগড় বস্তি আরম্ভ কত সাল আগে হয়? 8,000 সাল আগে বা খ্রিস্টপূর্ব 8,000 সাল থেকে মেহেরগড় সভ্যতার আরম্ভ হয়। ঠিক আছে? তা আজকে এখানেই চ্যাপ্টার 2 শেষ করলাম। এভাবেই তোমাদেরকে আমি ক্লাস 6 এনসিইআরটি বুকস সম্পূর্ণ ডিটেইলস একদম পড়িয়ে দিব। তো তোমরা এই ভিডিওটি অন্তত 2 বার দেখবেই। একবার দেখলে কোনো সময় মনে থাকে না। তো 2 বার দেখলে অটোমেটিক তোমাদের মনে পড়বে। তোমাদেরকে অবশ্যই পুরো সবগুলো চ্যাপ্টারের থিওরি অবশ্যই পড়তে হবে। সিটেটের প্রশ্নগুলিতে দেখবে যে একটা প্রশ্নের মধ্যে 4-5 টা করে কোয়েশ্চেন থাকে। তাই প্রতিটা প্রশ্নের অ্যান্সার তোমাকে জানতেই হবে। না হলে পুরো প্রশ্নটাই অ্যান্সার ভুল হয়ে যাবে। তো আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, কমেন্টস করবে আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।